নাম যে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা সহকারী কোয়ান্টাম সংখ্যা পড়তেছিলাম। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা কে আবিষ্কার করছে? সমারফিল্ড। আর এই সহকারী কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? কক্ষপথের আকৃতি এবং উপশক্তি স্তর সে প্রকাশ করে। এখন আরো দেখতে হবে যে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছিলাম? দেখছিলাম এল দ্বারা। এই এল এর মান কত থেকে কত পর্যন্ত হতে পারে এটাও একটু দেখতে হবে। এল এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। 0 থেকে n-1 পর্যন্ত এল এর মান হয়ে থাকে 0 থেকে n-1 পর্যন্ত। এবার আমরা একটু এল এর মানগুলো দেখার চেষ্টা করি। এল এর মান হিসেবে আমাদের কিন্তু উপশক্তি স্তরটা নির্ধারণ হয়। তাহলে ধরো n সমান যখন 1 হবে, তাহলে এল এর মান কত হবে? এল সমান হবে 0। এল সমান 0 হলে তাকে বলা হয় এস অরবিটাল। এল সমান 0, এভাবে দেখবা যে এল সমান 0, তাহলে হবে কত? এস অরবিটাল। এল সমান যখন 1 তখন হবে কি? পি অরবিটাল। এল সমান 2 হলে হবে ডি অরবিটাল। এল সমান 3 হলে হবে এফ অরবিটাল। এখন দেখো যেহেতু এন এর মান 1, তাই এটা কত হয়ে গেছে? 1s হয়ে গেছে। তারপরে এবার দেখো এন সমান যখন 2 হবে, তখন এল সমান কত হবে? এল সমান হবে দুইটা মান, একটা হবে 0 আর একটা হবে 1। কারণ আমরা কি জানি যে 0 থেকে n-1 পর্যন্ত, আর একটা হবে 1। তাহলে 0 যখন, তখন উপশক্তি স্তরটা কি হবে? 2s, কারণ কি n এর মান 2, তাই 2s। তারপরে এল সমান 1, 1 মানে কি? পি, তাহলে কি হবে? 2p। তারপরে n সমান যখন 3, তখন এল এর মান কি কি হবে? 0, তারপরে 1, আরেকটা হবে 2। এখন এল সমান যখন 0, তখন দেখো অরবিটালটা কি হবে? 3s, অরবিটাল 3s। তারপরে এল সমান 1, তাহলে এল সমান 1 মানে আমরা কি জানি? পি অরবিটাল। এটা কি হবে? 3p, কারণ কি? যে n এর মান 3। পরে এল সমান 2, 2 সমান আমরা কি জানি? ডি অরবিটাল। তাহলে এটা কি? 3d, 3d অরবিটাল। এতটুকু পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি। তো এগুলোই ছিল তোমাদের উপশক্তি স্তরের কাহিনী, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা যেভাবে উপশক্তি স্তরগুলো নির্ণয় করে থাকি তার বিস্তারিত আলোচনা, যে কিভাবে উপশক্তি স্তর হয়। তোমাদেরকে এতটুকু জাস্ট মনে রাখতে হবে যে এল সমান 0 হলে কি হয়? এস অরবিটাল। 1 হলে কি হয়? পি অরবিটাল। 2 হলে কি হয়? ডি অরবিটাল। 3 হলে কি হয়? এফ অরবিটাল। তো এই জিনিসগুলো একটু জাস্ট মাথায় রাখতে হবে। এরপরে পরের অংশটুকুতে আমরা চলে যাচ্ছি। পরেরটা দেখো কি দেওয়া আছে? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যাটা আবার কে আবিষ্কার করছেন? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছেন বিজ্ঞানী জি ম্যান। জি ম্যান, ওই যে দেখো ম্যাগনেট, ম্যাগনেট থেকে জি ম্যান। ম্যাগনেট দিয়ে আমি কিন্তু মনে রাখতে বলছিলাম, ম্যাগনেট দিয়ে জি ম্যান। আচ্ছা, কে আসছে? আচ্ছা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কে আবিষ্কার করছেন? বিজ্ঞানী জি ম্যান। এখন দেখো জি ম্যান চুম্বক কোয়ান্টাম সংখ্যা আবার কি প্রকাশ করে? চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালে ত্রিমাত্রিক দিকবিন্যাস, অর্থাৎ ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্ধারণ করে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস, ত্রিমাত্রিক দিকবিন্যাস, ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্ণয় করে কে? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তারপরে দেখো এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার এখন একটু মানগুলো দেখার চেষ্টা করি। এম এর মান কত থেকে কত হতে পারে? এম এর মান হয় -l থেকে +l পর্যন্ত। -l থেকে +l পর্যন্ত, +l পর্যন্ত। এম এর মান -l থেকে +l পর্যন্ত। তাহলে এখন এই এম এর মান দ্বারা আবার আমরা কি বুঝাবো? এম এর মান দ্বারা আমরা বুঝাবো উপশক্তি স্তরে মোট অরবিটাল কয়টা। এতক্ষণ আমরা দেখছি সহকারী কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করছে? উপশক্তি স্তর প্রকাশ করছে। এখন আমাদের দেখতে হবে উপশক্তি স্তর আবার অরবিটাল কয়টা থাকে সেটা। অর্থাৎ এই যে দেখো এস পি, এগুলাকে আমরা কি বলি? উপশক্তি স্তর। আবার উপশক্তি স্তরের মধ্যে আমরা এরকম দেখি না? পি এক্স, পি ওয়াই, পি জেড, তারপরে ডি এক্স ওয়াই, এই যে এই পার্ট গুলো প্রত্যেকটাকে কি বলি আমরা? এক একটা অরবিটাল বলি। তো এই অরবিটাল গুলো আবার প্রকাশ করে কে? এম এর মান দ্বারা এই অরবিটাল প্রকাশ করা হয়। তাহলে এম এর মান দিয়ে অরবিটাল বোঝায়। এম এর মান দিয়ে আমরা কি বুঝি? অরবিটাল বোঝায়, অরবিটাল বোঝায়। এবার আমরা একটু অরবিটাল গুলো ধীরে ধীরে একটু দেখার চেষ্টা করি। ধরো আমি এন সমান 2 ধরলাম, একদম 2 থেকে শুরু করি। এন সমান 2 হলে আমরা কত জানি? এল সমান 0, আর একটা কি হতে পারে? এল সমান 1। তো এল সমান 0 হলে এম সমান কত? 0।
এল সমান 0 হলে এম সমান 0, 0 হলে তো 0। আর এল সমান যখন 1 তখন এম সমান কি হবে, এই যে এম এর মানটা উপরে দেখো মাইনাস এল থেকে প্লাস এল। যখন এল সমান 0 তখন তো এম সমান 0, জিরোর আবার কি প্লাস মাইনাস, জিরোর কোনো প্লাস মাইনাস তো নাই। এখন এল সমান যখন 1 তাহলে কি এল এর মান 1, তাহলে এটা কত হবে -1 থেকে +1, তাহলে এই তিনটা মান হবে, অর্থাৎ -1 0 +1, এটা হবে তখন এম এর মান। তাহলে -1 0 +1, এক্ষেত্রে দেখো অরবিটালটা কি হবে। আমরা জানি এই যে কেমন হয়ে গেল দাগটা, দূর। আমরা জানি এল সমান 1 হলে কি উপশক্তি স্তর হয়, পি উপশক্তি স্তর। পি উপশক্তি স্তর, তাহলে দেখো এখানে আমরা তিনটায় পি পাবো, তিনটায় পি উপশক্তি স্তর। তাহলে এম এর মান যখন -1 তখন পাবো পি এক্স, এম এর মান যখন 0 তখন পাবো পি ওয়াই, এম এর মান যখন +1 তখন পাবো পি জেড। অর্থাৎ এইরকম একটা বক্স যদি আমি আঁকাই এবং তিনটা ভাগে যদি ভাগ করি, প্রথম ভাগ হবে -1, তারপরে 0, তারপরে +1। তাহলে এটা কি হচ্ছে পি এক্স, মাঝখানে একটা পি ওয়াই, লাস্টেরটা হচ্ছে পি জেড। এইভাবে তোমার উপশক্তি স্তরগুলো নির্ধারণ করা হয়। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে পি এক্স অরবিটালের ক্ষেত্রে এম এর মান কত, অ্যান্সার কত হবে বলো? পি এক্স অরবিটালের ক্ষেত্রে এম এর মান কত? -1। হ্যাঁ, -1। সেম ভাবে পি ওয়াই এর ক্ষেত্রে কত? 0। পি জেড এর ক্ষেত্রে কত? +1। এগুলো কিন্তু মাইনাস প্লাস উল্লেখ করে দিতে হবে। তুমি যদি খালি বলো 1, তাহলে কি কোন 1 বোঝাচ্ছে, -1 না +1, এটা কিন্তু হবে না। তার কারণে মাইনাস প্লাস সুন্দর করে উল্লেখ করে দিবা। আমরা আরো একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো n সমান 3, n সমান 3 হলে আমরা কি জানি এল সমান কি হতে পারে, এল সমান 0, এল সমান 1, আবার এল সমান 2, এতগুলো হতে পারে। এখন প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এম এর মানও দেখবো। তাহলে এল সমান 0 হলে তো এম সমান 0, এখানে তার কিছু নাই। আর এম সমান 0, এল সমান 0 মানে ওই যে আমরা জানি কি 1s, এল এর মান 0, তাহলে কি হয়, এস অরবিটাল হয়। ও সরি, এটা 3s, যেহেতু তিন তিন আছে, এন এর মান হচ্ছে 3, তাই 3s। এবার এল সমান 1, এল সমান 1 এর ক্ষেত্রে আমি এবার কি কি পাবো দেখো। এল সমান 1 এ তাহলে এম এর মান কত, -1 0 +1। তাহলে এখানে আমি কি কি অরবিটাল পাবো, মূলত পাবো তো 3p, 3p উপশক্তি উপশক্তি স্তর পাবো। এর মধ্যে আবার কি কি অরবিটাল পাবো, পি এক্স, পি পি ওয়াই, পি জেড, এরকম তিনটা অরবিটাল পাবো। তারপর দেখো এল সমান 2, তাহলে এম এর মান কত, -2 প্লাস, না সরি, -1 0 +1 +2, দেখো কতগুলা মান পেয়ে গেছি। তাহলে এল সমান আবার 2 হলে আমরা কি জানি, ডি অরবিটাল। এল সমান 2 মানে কি ডি অরবিটাল, আর এন যেহেতু 3 তাই 3d অরবিটাল। আর ডি এর ক্ষেত্রে আমরা কয়টা ঘর দেখবো, 5টা, এরকম ধরো 5টা। এই 5টাই ডি এর উপশক্তি স্তরগুলো দেখবো। ধরো এই যে 3d ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, তারপরে কি আছে ডি এক্স স্কোয়ার -ওয়াই স্কোয়ার, তারপরে কি আছে ডি জেড স্কোয়ার। এখন প্রত্যেকটাতে মান দেওয়া শুরু করি, এটা -1, এটা -2 -1 0 +1 +2। তাহলে দেখো আমি কিন্তু এই উপশক্তি স্তরগুলো থেকেও এম এর মানটা বের করে ফেলতে পারলাম, যে কোনটার ক্ষেত্রে এম এর মান কত। ডি এক্স ওয়াই এর ক্ষেত্রে এম এর মান কত, -2, ওয়াই জেড এ কত, -1, এ জেড এক্স এ কত, 0, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ কত, +1, জেড স্কোয়ার এ কত, +2। তো এতটুকু পর্যন্ত তোমাদের কাছে কি ক্লিয়ার? জি আপু। ঠিক আছে, আশা করি এতটুকু পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা আরেকটা সূত্র দেখার চেষ্টা করব। এতক্ষণ আমরা একটা সূত্র দেখছিলাম 2n², এটা কি ছিল, প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা। এবার আমরা দেখব উপশক্তি স্তরে, এই যে আমরা উপশক্তি স্তর করতেছি, এই উপশক্তি স্তরে অরবিটাল কয়টা থাকবে, এটা কি আমি এত গুনে গুনে বের করব না, এটা বের করার একটা শর্টকাট সূত্র আমাদের জানতে হবে। তাহলে উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা, উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা, এটা বের করার সূত্রটা হলো 2l + 1। উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা বের করার সূত্র হলো 2l + 1। তারপরে দেখবা যে উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। এতক্ষণ দেখলাম যে কয়টা অরবিটাল থাকতে পারে, ঠিক আছে, অরবিটাল থাকলো, কিন্তু এই উপশক্তি স্তর, ধরো একটা এস উপশক্তি স্তর, এস উপশক্তি স্তর মোট কয়টা ইলেকট্রন থাকতে পারে, আমরা কিন্তু এটা দেখছি যে 2টা থাকতে পারে। এই 2টা যে থাকতেছে, এটা আমরা একটা সূত্রের মাধ্যমে আমাকে আনতে হবে। এটার ক্ষেত্রে আমি হয়তো 2টা জানতেছি, অন্যটার ক্ষেত্রে তো নাও জানতে পারি। তো এইভাবে জানবো যে 2 × 2l + 1, উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2l + 1, আর অরবিটাল সংখ্যা 2l + 1, আর প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। এই দুইটা সূত্র কিন্তু উল্টাপাল্টা করো না, এটা প্রধান শক্তি স্তরের, আর এটা কি উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা, আর উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা 2l + 1।
এতটুকু ছিল। তারপরে এখন দেখো আমরা যদি এস অরবিটালের কথা বিবেচনা করি, এস অরবিটালে আমরা সর্বোচ্চ অরবিটাল সংখ্যা কয়টা পাবো? একটা। কারণ এস এর ক্ষেত্রে দেখো, এস এর ক্ষেত্রে 2 ইন্টু এল এর মান কত? 0 প্লাস 1। তাহলে এখানে অরবিটাল কয়টা হবে? একটা। অরবিটাল একটা পেলাম। এবার তুমি কি করবা, যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2 ইন্টু 2l প্লাস 1। এল এর মান কত? 0 প্লাস 1। তাহলে দেখো ইলেকট্রন ধারণ ক্ষমতাটা কত হয়? 2। এবার পি এর ক্ষেত্রে আসি। পি এর ক্ষেত্রে আমরা জানি 2 ইন্টু, পি এর ক্ষেত্রে এল এর মান কত আমরা জানি? 1। 2 ইন্টু 1 প্লাস হচ্ছে 1। তাহলে এখানে অরবিটাল সংখ্যা কত হবে? তিনটা। অরবিটাল সংখ্যা তিনটা। আর ইলেকট্রন সংখ্যা কত হবে? বের করি। 2 ইন্টু 2l প্লাস 1। এল এর মান কত? 1 প্লাস 1। তাহলে এখানে মানটা আসবে 6টা। অর্থাৎ পি উপশক্তি স্তরে অরবিটাল কয়টা থাকতে পারে? তিনটা। আর ইলেকট্রন কয়টা থাকতে পারে? 6টা। এস উপশক্তি স্তরে অরবিটাল থাকতে পারে একটা, এবং অরবিটাল ইলেকট্রন কয়টা থাকতে পারে? 2টা। তারপরে এভাবে ধরো ডি তে অরবিটাল থাকবে দেখবা 5টা, এবং ডি তে ইলেকট্রন থাকবে 10টা। তারপরে এফ এ দেখবা অরবিটাল থাকবে 7টা, আর ইলেকট্রন থাকবে 14টা। এগুলো সেম, এই সূত্র, এই দুইটা সূত্র ইউজ করে কিন্তু আমরা বের করে ফেলছি। তো এই সূত্রটা ইউজ করে যে অরবিটাল সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা বের করা, এটা কি তোমরা পারবা নাকি পারবা না? পারবো। পারবা, ঠিক আছে। এখন আমরা পরবর্তী কোয়ান্টাম সংখ্যাতে যাই। হয়ে গেল। আচ্ছা, পরবর্তী কোয়ান্টাম সংখ্যা দেখো কি? স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমরা এতক্ষণ তিনটা কোয়ান্টাম সংখ্যা দেখছি। কি কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা। এবার আসে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই স্পিনের মোটামুটি কাজটা কি? এই যে ইলেকট্রন যে ঘুরে, এভাবে ধরো ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে ঘুরতেছে, এই ঘোরার ফলে ওর একটা কিন্তু কেন্দ্রের বরাবর একটা আকর্ষণ কাজ করে। তো আমরা কি জানি, আকর্ষণ বলতে আমরা বুঝি না যে একটা আকর্ষণ যখন বেশি হবে, অনেক বেশি হয়, সেখানে একটা চুম্বক ক্ষেত্রের মতো সৃষ্টি হয় কিনা? যখন অনেক বেগে ওকে আকর্ষণ করতেছে, আকর্ষণ করেই যাচ্ছে, তাহলে ও ধীরে ধীরে ওর কাছে যে, মানে ওর কাছে লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে না? আর আমরা যখন এরকম একটা চুম্বক আর একটা চুম্বক পাশাপাশি রাখি, তখন কি পরস্পরকে যদি চুম্বকের বিপরীত মেরু আমরা একসাথে রাখি, বিপরীত মেরু রাখলে কি হয়? পরস্পর পরস্পরকে আকর্ষণ করতে থাকে। তো এই যে আকর্ষণ করতেছে, এর মাধ্যমে এখানে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। এই স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রেও ঠিক সেম টাইপের। এর এর কাজটা কি? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। স্পিন কোয়ান্টাম সংখ্যা কি করে? চৌম্বক ক্ষেত্র। ইলেকট্রন যে ঘোরে, ইলেকট্রনের ঘূর্ণনের ফলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। ইলেকট্রনের ঘূর্ণনের ফলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। এটা স্পিন কোয়ান্টাম সংখ্যার কাজ। স্পিন কোয়ান্টাম সংখ্যা দেখবা দুইটাই মান আছে, একটা হলো প্লাস হাফ, আরেকটা হলো মাইনাস হাফ। স্পিন কোয়ান্টাম সংখ্যা এই দুই রকমের হতে পারে, প্লাস হাফ আর মাইনাস হাফ। প্লাস হাফটা কি নির্দেশ করে? প্লাস হাফ হলো এটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে। প্লাস হাফ মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে সেই ইলেকট্রনটা ঘুরতেছে। আমরা জানি কি, একটা ঘড়ি যদি এরকম হয়, ঘড়ির কাঁটাটা কিন্তু এই দিক থেকে এই দিকে ঘোরে। তাহলে এই এখানে ঘূর্ণনটা কিরকম হবে? এরকম, ঘড়ির কাঁটার দিকে। প্লাস হাফ মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। পরে মাইনাস হাফটা কি হবে? ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটার বিপরীতে, বিপরীতে ঘুরবে। ঘড়ির কাঁটার বিপরীতে ঘূর্ণনটা কিরকম হতে পারে? আমি এখানে সরি, এখানে তীরটা কেন দিলাম, এটা ভুল করছি। ঘড়ির কাঁটার বিপরীতে ঘূর্ণনটা হবে এই যে এরকম। এটা একটা ঘড়ি, তো ঘড়ির কাঁটা তো এইদিকে ঘুরে, তাহলে বিপরীতের ঘূর্ণনটা এই দিক বরাবর হবে, অর্থাৎ এই যে এই দিক বরাবর ঘূর্ণন হবে। এটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন। তাহলে আমরা ঘড়ির কাঁটার দিকে একটা ঘূর্ণন পেলাম প্লাস হাফ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা ঘূর্ণন পেলাম মাইনাস হাফ। তাহলে এই ছিল স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত আলোচনা। দেখো এর মাধ্যমে আমাদের হ্যাঁ বলো। তাহলে ত্রিকোণমিতিতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্লাস ধরে কেন, আর ঘড়ির কাঁটার দিকে মাইনাস ধরে? আর ত্রিকোণমিতির ওইটা মানে আলাদা বিষয়। আর এটার ক্ষেত্রে যেহেতু মানে স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটাকেই এভাবে ধরা হয়। ত্রিকোণমিতিরটা যেগুলো আমরা দেখছি যে ঘড়ির কাঁটা বিপরীত দিকে যে ঘূর্ণন, সেটা প্লাস। ত্রিকোণমিতি বলো, ম্যাথ বলো, ফিজিক্স, সব জায়গাতে আমরা ঘড়ির কাঁটার বিপরীতের ঘূর্ণনটাকে প্লাস বা পজিটিভ ধরে থাকি। কিন্তু এখানে এই স্পিন কোয়ান্টাম সংখ্যার মানের মধ্যে কিছু ভিন্নতা আছে। স্পিন কোয়ান্টাম সংখ্যা একটা আলাদা রকমের জিনিস, যার কারণে ওর প্লাসটা আমরা ধরবো ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে হলেই সে ঠিক আছে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়ে গেলে সে নেগেটিভ হয়ে যাবে। এই স্পিন কোয়ান্টাম সংখ্যার সাথে যে আমাদের নর্মাল ত্রিকোণমিতি বা নর্মাল ম্যাথের যে মানে বেসিক কনসেপ্ট গুলা, তার সাথে একটু ভিন্নতা আছে। স্পিন এটা আলাদা। কিছু কিছু জায়গায় দেখবা না যে অনেক ব্যতিক্রম আছে। আর কেমিস্ট্রি মানেই তো অনেক অনেক ব্যতিক্রম। এটা জানো কিনা যে কেমিস্ট্রিতে অনেক বেশি ব্যতিক্রম থাকে? হ্যাঁ।
হ্যাঁ, ও কোনো রুলস মানে না, বুঝছো? কেমিস্ট্রি পড়তে গেলে মাঝে মাঝে আমার রাগও হয় যে কোনো রুলস কেন তুই মানবি না। তা সবাই এত ভালো ভদ্র, সব রকমের নিয়ম কানুন মানে, কিন্তু এই কেমিস্ট্রিতে আসলে দেখবা যে অনেক রকমের নিয়ম মানে না। তারপরে ওই যে দেখবা যে আমরা ফিজিক্স কেমিস্ট্রি সবের ক্ষেত্রে এই যে চিত্র, চিত্রের ক্ষেত্রে আমরা যে বাম পাশ ডান পাশ যেভাবে ধরি, কিন্তু বায়োলজি চিত্রের ক্ষেত্রে কি ধরি? বাম পাশ ডান পাশ তার উল্টা ধরি। ফিজিক্স কেমিস্ট্রিতে বাম পাশ ডান পাশ দা ধরি, বায়োলজি ক্ষেত্রে ঠিক তার উল্টা ধরি। এই যে এরকম কিছু ব্যতিক্রম অনেক জায়গায় পরিলক্ষিত হয়। তো এগুলো ছিল আমাদের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত আলোচনা। এবং তোমাদের বইয়ের যে দাগানো অংশটুকু পর্যন্ত আমি পড়ালাম, মনে হয় কত পেজ পর্যন্ত পড়াইছে, 94 নাকি 96। তো যত পেজ পর্যন্ত পড়ায় অতটুকু পর্যন্ত তোমরা পড়বা, আর এই কোয়ান্টাম সংখ্যার পার্টটুকু পড়বা। এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই যে কোয়ান্টাম সংখ্যা কোনটার কোন কাজ। দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যার কি কাজ ছিল? কক্ষপথের আকার, এই যে আকার আর আকৃতি এই দুইটা মানে গোলাই ফেললো না। একটা হলো কক্ষপথের আকার, সহকারী কোয়ান্টাম সংখ্যা কি করলো? কক্ষপথের আকৃতি প্রকাশ করলো। আকৃতি, আকৃতি এবং উপশক্তি। আকার আর আকৃতি কিন্তু এক জিনিস না। আকার বলতে কি বোঝায়? কক্ষপথ কয়টা আছে, একটা, দুইটা, তিনটা না চারটা, এটা আকার বোঝাচ্ছে যে কক্ষপথটা কতটুকু বড়। একটা হলে তো একটু ছোট হবে কক্ষপথ, আর দুইটা হলে আর একটু সামান্য বড়, এরকম ভাবে বোঝায়। আকার বলতে আমরা কয়টা কক্ষপথ আছে সেটাকে বোঝায়। আর আকৃতি মানে কি? কক্ষপথটা কি শেপের বা সাইজটা কি, গোলাকার নাকি এরকম চারকোনা, নাকি এরকম মনে করো ষড়ভুজাকার, নাকি ডিমের মতো এরকম, এইটাকে বলা হয় আকৃতি। এগুলো আমরা বুঝি কি দ্বারা? সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। এবং উপশক্তি স্তরকে এটা নির্দেশ করে। তারপরে কি আছে দেখো, তারপরে কি, হ্যাঁ আচ্ছা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি কাজ করে? ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস নির্দেশ করে। কারণ আমরা কি জানি যে এই যে পরমাণুর যে গঠনটা, পরমাণুর গঠনটা কিন্তু একটা 3D চিত্র। তাই ইলেকট্রনও তো একটা 3D পথ বরাবরই ঘুরবে। তো ইলেকট্রন যে এই 3D পথ বরাবর ঘুরবে এটা নির্দেশ করে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা এম। তারপরে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই স্পিন কোয়ান্টাম সংখ্যা কি কাজ করে? এই যে ইলেকট্রন ঘুরতেছে ঘুরতেছে, ঘোরার ফলে যে একটা আকর্ষণের মানে আকর্ষিত হবে কেন্দ্র বরাবর, তো এই আকর্ষণের ফলে ওখানে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করাটাই স্পিন কোয়ান্টাম সংখ্যার কাজ। তো এগুলো ছিল তোমাদের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা। তো তোমরা কি আজকে টপিক কিছু ভালো মতো বুঝতে পারছো নাকি কোথাও কোনো ঝামেলা আছে? না আপু, বুঝতে পারছি। ঠিক আছে, এরপরে আমাদের ছিল পরমাণুর, আচ্ছা, পরমাণু ইলেকট্রন বিন্যাসের নীতি। এখান থেকে আমরা নেক্সট ক্লাসে পড়া শুরু করব। আজকের ক্লাস তোমাদের এতটুকু, তোমরা সুন্দর করে বইটা পড়বা। এবং তোমাদের যেটা বললাম যে আজকে থেকে অর্থাৎ আজকে শনিবার, শনিবার থেকে একদম বৃহস্পতিবার পর্যন্ত তোমাদের রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়টা পড়া থাকবে। এখান থেকে তোমাদের যত সমস্যা আছে তোমরা শুক্রবারের মধ্যে আমাকে জানাবা। শুক্রবার দিন এটার উপরে আমি ইনশাল্লাহ সলভ ক্লাস নিব। আচ্ছা। আচ্ছা, তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাকলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।